আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরও একটি ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, কোনো বাড়তি কথায় যাব না, শুধুমাত্র মূল ভিডিওতে যাবার আগে একটা কথাই বলতে চাই, আর সেটা হলো যারা পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন করবেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে হ্যাশট্যাগ কিউএনএ লিখে তারপরে প্রশ্ন করবেন, আর বানান ঠিক আছে কিনা এই বিষয়টা একটু চেক করে নেবেন। ওকে, আজকের ভিডিও প্রথম প্রশ্নটা এসেছে মোহাম্মদ রিফাত ভাইয়ের কাছ থেকে। তো ভাই মূলত জানতে চেয়েছে যে রোমান রেইন্স এবং কডি রোডসের মধ্যে 3 নাম্বার ম্যাচটা কবে হবে। তো ভাই দেখেন, রোমান রেইন্স এবং কডির মধ্যে রেসেলম্যানিয়া 42তেই কিন্তু ম্যাচ হতো, তবে ঝামেলাটা হলো রোমান রেইন্স কডির কাছে হাঁটতে চায় না, আর কডি রোমানের কাছে হাঁটতে চায় না, মানে কেউ কারো কাছে পিন হতে চায় না। তো এর জন্য কিন্তু রেসেলম্যানিয়া 42তে এই ম্যাচটা করা পসিবল হয়নি। তো যেহেতু ঝামেলাটা এখনও মিটমাট হয়নি, তাদের মধ্যে রিয়েল লাইফে ঝামেলা আছে, তো ডেফিনেটলি এদের মধ্যে আরও একটা ম্যাচ হবে, তবে এই ম্যাচটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। ডেফিনেটলি কোনো একটা রেসেলম্যানিয়াতেই আমরা এই ম্যাচটা দেখতে পাবো। আর রিসেন্টলি একটা আপডেট পেয়েছি, যে আপডেটে বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 43তে রোমান রেইন্সের 3টা ম্যাচের ব্যাপারে কথা বলা হচ্ছে। প্রথমটা রোমান রেইন্স এবং রকের মধ্যে, দ্বিতীয়টা রোমান রেইন্স এবং কডির মধ্যে, এবং 3 নাম্বারটা রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে। তো যদি রক এবং সেথ রলিন্সের সাথে রেসেলম্যানিয়া 43তে রোমান রেইন্সের ম্যাচ না হয়, তাহলে কডির সঙ্গেও কিন্তু রেসেলম্যানিয়া 43তে রোমান রেইন্সের ম্যাচ হতে পারে। যদি সেখানে না হয় তাহলে পরবর্তী কোনো একটা জায়গায় হবে, তবে অ্যাকচুয়ালি কোথায় হবে, কবে হবে, এই বিষয়টা বলা কিন্তু অনেক বেশি মুশকিল, কারণ ঝামেলাটা তাদের রিয়েল লাইফে। এরপরে প্রশ্ন করেছেন পারভিন আক্তার, তো সে জানতে চেয়েছে ওটিসি পাওয়ারফুল নাকি হেড অফ দ্য টেবল পাওয়ারফুল ক্যারেক্টার। তো হেড অফ দ্য টেবল ক্যারেক্টারই কিন্তু বেশি পাওয়ারফুল, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ রোমান রেইন্স যখন হেড অফ দ্য টেবল ক্যারেক্টারে ছিল, সে ছিল একজন হিল সুপারস্টার, সে কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল, ধরাছোঁয়ার বাইরে ছিল, তো এই ক্যারেক্টারটাই বেশি পাওয়ারফুল। এরপরে সে আরও জানতে চেয়েছে যে ব্লাড লাইনের নেক্সট প্ল্যান কি। তো ব্লাড লাইনের পরবর্তী প্ল্যানিং হলো রোমান রেইন্স কিন্তু আবারও নতুন করে ব্লাড লাইন তৈরি করার চেষ্টা করতেছে, আর এটা কিন্তু নতুন কোনো ব্লাড লাইন নয়, বরং ওজি ব্লাড লাইন কিন্তু আবারও নতুন করে তৈরি হচ্ছে নতুন মেম্বার দিয়ে। পসিবলি এখানে আমরা জেকা ফাটু এবং জিলা ফাটুকে অ্যাড হতে দেখতে পাবো। তো পরবর্তী প্ল্যানিং বলতে ব্লাড লাইন কোম্পানিতে আরও একবার রাজত্ব করবে, এটাই মূলত পরবর্তী প্ল্যানিং। যাই হোক, এরপরে সে আরও জানতে চেয়েছে জ্যাক পল কবে ডাব্লিউডাব্লিউতে আসবে, এবং জ্যাক পল ডাব্লিউডাব্লিউতে আসলে লোগান পল এবং জ্যাক পলের মধ্যে ফিউচারে ম্যাচ হবে কিনা। তো জ্যাক পল অ্যাকচুয়ালি কবে আসবে এটা বলাটা অনেক বেশি মুশকিল, তবে সে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসবে এটা নিয়ে কিন্তু এর আগেও আপডেট পাওয়া গিয়েছিল। আর সে যদি আসলেই ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসে, তাহলে লোগান পলের এগেনস্টে তার ডেফিনেটলি একটা ম্যাচ হবে, এবং কোম্পানি কিন্তু এই ম্যাচটা রেসেলম্যানিয়াতে করতে চাইবে। রেসেলম্যানিয়ার জন্য কিন্তু এই ম্যাচটাকে কোম্পানি অনেক বেশি হাইপ করবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া লেভেলেরই একটা ম্যাচ। সো ডেফিনেটলি ফিউচারে এই দুজনের মধ্যে আমরা কোম্পানিতে ম্যাচ দেখতে পাবো, যদি আসলেই জ্যাক পল ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসে তাহলে। এরপর সে আরও জানতে চেয়েছে যে সিএম পাঙ্ক রথেম ব্যাক কবে হবে। তো দেখেন, বর্তমান সময়ে সিএম পাঙ্ক যে মিউজিকটা ব্যবহার করতেছে, এটা কিন্তু অলরেডি অনেক বেশি আইকনিক হয়ে গেছে। সো সিএম পাঙ্ক এটাই ব্যবহার করবে, আমার কাছে এমনটাই মনে হয়। আর তার যে ওল্ড মিউজিকটা আছে, যদি কোম্পানির কাছে ফিউচারে গিয়ে কখনো মনে হয় যে একটা ওল্ড স্কুল টাইপের ভাইব ফিরিয়ে আনা প্রয়োজন, তাহলে 2-1টা ম্যাচের জন্য সেটা করা হতে পারে। তবে আপাতত সিএম পাঙ্ক যে মিউজিক ব্যবহার করতেছে, এটাই কিন্তু সিএম পাঙ্ক ব্যবহার করবে, এখানে আর কোনো চেঞ্জেস হবে বলে আমার কাছে মনে হয় না। আশা করছি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন এমডি রিফাত ভাই, তো সে জানতে চেয়েছে নেওমি কবে রিটার্ন করবে। তো নেওমি কিন্তু প্রেগনেন্ট। আই থিঙ্ক গত পরশু দিনে আমি একটা পোস্ট দেখলাম, যেখানে দেখানো হচ্ছে যে নেওমির নাকি ডেলিভারি হয়েছে। তো সেই পোস্টটা রিয়েল নাকি ফেক আমি ওটা নিয়ে আর দেখি নাই। তো সেটা রিয়েল হোক বা ফেক হোক, নেওমি যদি অ্যাকচুয়ালি ডেলিভারি হয়েও থাকে, তো সেখান থেকে কিন্তু রিকভার করে রেসলিং করার মতো অবস্থায় ফিরতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আশা করা যায় যে 2026 সাল শেষ হতে হতে আমরা নেওমির রিটার্ন দেখতে পেয়ে যাব। যদি অতটা সময় নাও লাগে, তাহলেও কিন্তু অন্তত সামার স্লাম পর্যন্ত সময় লাগবে। তো আশা করা যায় যে আমরা 2026 সালের শেষের দিকে অথবা সামার স্লামের পরে নেওমির রিটার্ন দেখতে পেয়ে যাব।
এরপরে প্রশ্নটা করেছেন ডেভিল ভাই, তো সে জানতে চেয়েছে স্টোন কোল্ড রিটার্ন আপডেট। তো আপাতত তার রিটার্নের ব্যাপারে কোনো আপডেট নাই। এরপরে সে আরও জানতে চেয়েছে স্টোন কোল্ড ভার্সেস সিএম পাঙ্ক ম্যাচ হবে রেসেলম্যানিয়া 43-তে। তো দেখেন রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে আর স্টোন কোল্ড ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে সৌদি আরবিয়ানরা কিন্তু ম্যাচ করাতে চায়। আমার যতটুক মনে পড়তেছে যে এরকম আপডেট কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সৌদি আরবিয়ানরা যেহেতু এই দুইটা ম্যাচ করাতে চায়, তো আশা করা যায় যে এই ম্যাচ সৌদিতে আমরা দেখতে পেতে পারি, বা রেসেলম্যানিয়া 43-তে এই দুইটা ম্যাচ আমরা দেখতে পেতে পারি। তবে 100% কনফার্ম বলাটা অনেক বেশি মুশকিল হবে, তবে আশা করা যায় যে হবে। যাই হোক, এরপরে সে আরও জানতে চেয়েছে যে প্ল্যান ফর রয়াস্কিস সোলো সিকাওয়ার সঙ্গে যুক্ত হবে রয়াস্কিস। তো দেখেন সোলো সিকাওয়া এবং রয়াস্কিসের মধ্যে কিন্তু ব্যাক স্টেজে স্ম্যাকডাউনে সেগমেন্ট দেখানো হচ্ছে। তো এতে করে বোঝা যায় যে এই দুজনের মধ্যে বা এমএফটির সঙ্গে রয়াস্কিসের কোম্পানি কোনো একটা খিচুড়ি ডেফিনেটলি পাকাচ্ছে। তবে এখনই অ্যাকচুয়ালি কি হবে এটা বলাটা কিন্তু অনেক বেশি মুশকিল, কারণ ট্রিপল এইচের সময়ে একটা জিনিস আমরা আজকে দেখি ওটা এক্সিকিউট হয় কিন্তু 15-20 বছর পরে। তো অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে কি হবে এটা বলাটা কিন্তু অনেক বেশি মুশকিল। আমরা এরকমটা এর আগেও দেখেছি যে এখন একটা গল্প শুরু হলো, 2 সপ্তাহ পরে সেই গল্পের কোনো খোঁজ খবরই নাই। তো এমনটাও এখানে হতে পারে। তো এখনই অ্যাকচুয়ালি কি হবে এটা বলাটা মুশকিল। দেখা যাক আসলে আগামী দিনে রয়াস্কিস এবং সোলো সিকাওয়ার মধ্যে কোম্পানি কোন ধরনের খিচুড়ি পাকায়। এরপরে প্রশ্নটা করেছেন আয়াত, তো সে জানতে চেয়েছে ফিউচার উলাফালার জন্য জেউসো ভার্সেস ওটিসির সঙ্গে ম্যাচ হবে। তো না, জেউসো এবং রোমান রেইন্সের মধ্যে উলাফালার জন্য আমরা আর কোনো ম্যাচ দেখতে পাবো না। তাদের মধ্যে যা হবার তা হয়ে গেছে। এখন নর্মালি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে ফিউচারে ম্যাচ দেখতে পেতে পারি, তবে উলাফালার জন্য জেউসো এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ আমরা দেখতে পাবো না। যাই হোক, এরপরে প্রশ্নটা করেছেন মিস্টার রিয়াদ ভাই, তো সে জানতে চেয়েছে ট্রিক উইলিয়ামস বলেছিল যে তার ড্রিম ম্যাচ খেলবে ওটিসির সঙ্গে, এই ম্যাচটি কবে হবে? হ্যাঁ, ট্রিক উইলিয়ামস একটা ইন্টারভিউতে বলেছিল তার ড্রিম অপোনেন্ট হলো রোমান রেইন্স, আর এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ রোমান রেইন্সের এগেনস্টে ম্যাচ পাওয়া মানে মেইন ইভেন্টে জায়গা করে নেওয়া। এটা নিয়ে ভাই কিন্তু কোনো সন্দেহ নেই। একজন ছোট সুপারস্টার যখন রোমান রেইন্সের এগেনস্টে ম্যাচ পেয়ে যায় বা ফিউডে যায়, সে কিন্তু অটোমেটিক্যালি একবারে টপ কার্ডে চলে যায়। তো ওটিসি ড্রিম অপোনেন্ট হবে, এটাই কিন্তু নর্মাল। তবে এই ম্যাচটা কবে হবে বলাটা মুশকিল। তবে 2026-27 সালে তো এই ম্যাচটা হবে না, এটা ভাই আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি। কারণ রোমান রেইন্সের সামনে কিন্তু এখন অনেক বড় বড় অপোনেন্ট আছে, যেরকম জেগাফাটু এখন আছে, সামনের দিকে গিয়ে সেট চলেন্স আসবে, গান্থার আসবে, ওবাফেমি আসবে, ব্রান বেকার আসবে। তো এত সুপারস্টারের পরে মূলত ট্রিক উইলিয়ামস বা এই টাইপের সুপারস্টারদের সিরিয়াল আসবে। তো 2026-27 সালে এই ম্যাচটা হবে বলে পার্সোনালি আমার কাছে মনে হয় না। এরপরে গিয়ে এই ম্যাচটা হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এরপরে প্রশ্নটা করেছেন প্রফুল্ল বর্মন, তো সে জানতে চেয়েছে ডলফ জিগলার কি আর কখনো রিটার্ন করবে না? তো দেখেন, মাঝে মধ্যে 2-1টা ম্যাচের জন্য ডলফ জিগলারকে আমরা ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে দেখতে পেতে পারি, তবে সম্পূর্ণ ডাব্লিউডাব্লিউর হয়ে রিটার্ন কিন্তু সে কখনোই করবে না। কারণটা সিম্পল, ডাব্লিউডাব্লিউইতে টপ কার্ডে অনেক বড় বড় সুপারস্টার আছে। ডেফিনেটলি ডলফ জিগলার একজন ভালো সুপারস্টার, তবে সে কিন্তু টপ কার্ডে কখনোই জায়গা করে নিতে পারবে না, জায়গা করে নিতে পারেনি, ওই রকমের বুকিং পায়নি। এর জন্য সে কিন্তু নিজেই রিলিজ নিয়ে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে গেছে। আর এখন তো টপ কার্ডে আরও নতুন সুপারস্টার অ্যাড হয়েছে, তো এদেরকে টপকে ডলফ জিগলার কিন্তু কখনোই আর টপ কার্ডে জায়গা করে নিতে পারবে না। আর এখন সে যে জায়গায় আছে সেখানে ভালো পজিশন ছেড়ে সে কেন ডাব্লিউডাব্লিউইতে মিড কার্ডে বা লোয়ার কার্ডে পড়ে থাকার জন্য আসবে? সে যেহেতু টপ কার্ডে জায়গা করে নিতে পারবে না, এই বিষয়টা ডলফ জিগলার জানে, এর জন্য সে কিন্তু কোম্পানি ছেড়েছে। আর এখন তো এই জায়গায় আরও নতুন সুপারস্টার অ্যাড হয়েছে, তাই আমার কাছে মনে হয় যে ডলফ জিগলার আর কখনোই ডাব্লিউডাব্লিউ হয়ে মানে সম্পূর্ণ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হিসেবে কখনোই রিটার্ন করবে না। এরপরে সে আরও জানতে চেয়েছে যে রোমান রেইন্স কি কখনো ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবে না? দেখেন, ইউনিভার্সাল যে চ্যাম্পিয়নশিপটা এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি সম্পূর্ণ রিটায়ার করিয়ে দিয়েছে, লাইক জন সিনার মতো। জন সিনা যেরকম কখনোই আর রেসলিং করবে না, ওই রকমভাবে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটাও কিন্তু রিটায়ার করেছে। তাকে কিন্তু মানে এই চ্যাম্পিয়নশিপটা আমরা কিন্তু আর কখনোই দেখতে পাবো না। তবে আপনি যদি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের কথা বলেন, তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আমার রোমান রেইন্সকে আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো। তবে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কিন্তু ডাব্লিউডাব্লিউতে আর কেউ কখনোই হবে না,
যদি কোম্পানি না চায়। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ হাবিব ভাই, তো সে জানতে চেয়েছে রক ভার্সেস কডি রোডসের মধ্যে ম্যাচ কবে দেখতে পাবো। তো ভাই দেখেন, এই ম্যাচটা আমরা আর কখনোই দেখতে পাবো না। কারণটা সিম্পল, রকের ক্যারিয়ারে পসিবলি আর একটা ম্যাচই বেঁচে আছে, যেটা হবে রেসলম্যানিয়া 43-তে রোমান রেঞ্জের এগেনস্টে, যেখানে রক রেসলিং থেকে রিটায়ার করবে। তো রক রেসলিং থেকে রিটায়ার করে নিলে কডির এগেনস্টে আমরা রকের মধ্যে কখনোই ম্যাচ দেখতে পাবো না। আশা করছি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন মাসুদ ভাই, তো সে জানতে চেয়েছে যে 2027 সালে ডাব্লিউডাব্লিউতে ডিন অ্যাম্ব্রোসের রিটার্ন করার সম্ভাবনা আছে কিনা। তো ভাই দেখেন, ডিন অ্যাম্ব্রোসের ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করার সম্ভাবনাটা কিন্তু 50-50। ডিন অ্যাম্ব্রোসের যদি মনে হয় যে 2027 সালের পরে সে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসবে, তার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ফিরে আসা উচিত, তাহলেই তাকে আমরা দেখতে পাবো। আর তার যদি মনে না হয় তাহলে সে কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসবে না। তো তার ফিরে আসার সম্ভাবনা কিন্তু 50-50। তার যদি মনে হয় সে ফিরে আসবে তাহলে তাকে দেখতে পাবো, তার যদি মনে হয় যে না আমি ফিরে আসবো না, তাহলে তাকে আমরা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আর কখনোই দেখতে পাবো না। এরপরে প্রশ্ন করেছেন শান্ত ভাই, তো সে লিখেছে ভাই রোমান রেইন্স কি কখনো ডাবল চ্যাম্পিয়ন হতে পারবে, জানাবেন। তো ভাই দেখেন, যদি আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের কথা বলেন, তাহলে এই দুই চ্যাম্পিয়নশিপ রোমান রেইন্স আর কখনো একসঙ্গে জিততে পারবে বলে আমার কাছে মনে হয় না, কারণ গল্পটা আর ওইভাবে চলবেই না। তবে ডাবল চ্যাম্পিয়ন হবার কথা আসলে হ্যাঁ, রোমান রেইন্স কিন্তু ডাবল চ্যাম্পিয়ন হতে পারে। যদি ক্রাউন জুয়েল পর্যন্ত রোমান রেইন্স ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন থাকে, তাহলে কিন্তু সেখানে রোমান রেইন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ দুইটা একসঙ্গে নিয়ে সেখানে কিন্তু রোমান রেইন্স ডাবল চ্যাম্পিয়ন হতে পারে। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ কিন্তু একসঙ্গে আর রোমান রেইন্স কখনোই জিততে পারবে বলে আমার কাছে মনে হয় না। এরপরে প্রশ্ন করেছেন জিসান ব্রো লাভার জিসান, তো সে জানতে চেয়েছে রোমান রেইন্স মানি ইন দ্য ব্যাংক উইন করতে পারবে। তো ভাই দেখেন, কোম্পানি চাইলে এটা সম্ভব, তবে পার্সোনালি আমার কাছে এমনটা মনে হয় না। কারণটা হলো, পেছন থেকে আক্রমণ করা, দুর্বলতার সুযোগ নেওয়া, এগুলা কিন্তু রোমান রেইন্স করে না। আর এগুলা করে না বলেই কিন্তু জন সিনা তার ক্যারিয়ারে একবারও মানি ইন দ্য ব্যাংক জিততে পারেনি। একইটা রোমান রেইন্সের ক্ষেত্রেও হয়েছে। অনেকে এখানে ব্রক লেসনারের নামটা নিয়ে একটু অন্যরকম কথা বলার চেষ্টা করবেন। ভাই কিছু তো পার্থক্য সব জায়গাতেই থাকে, তো এই বিষয়টা একটু বুঝতে হবে। সো কোম্পানি চাইলে এটা সম্ভব, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে রোমান রেইন্সকে কখনো মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটা দেওয়া হবে। যাই হোক, এরপরে প্রশ্ন এটা করেছেন এমডি রিফাউল ভাই, তো সে জানতে চেয়েছে তুমি কয় বছর থেকে রেসলিং ম্যাচ দেখো। আমি 2013 সালের রেসলম্যানিয়া থেকে দেখি ভাই, উত্তরটা দিবেন প্লিজ। তো ভাই আমার যতটুকু মনে পড়ে আমি 2007-8 সাল থেকে রেসলিং দেখা শুরু করেছি। এরপরে প্রশ্ন করেছেন মিনহাজ মিয়া, তো সে জানতে চেয়েছে জিলা ফাটু কবে আসবে। তো আই থিঙ্ক আমি গত নিউজ ভিডিওতেই আমাদের মেইন চ্যানেলে জানিয়ে দিয়েছি যে জিলা ফাটুকে নিয়ে যা আপডেট, তাতে করে ব্যাকল্যাশে জিলা ফাটু আসতে পারে, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো আশা করা যায় যে জেকা ফাটু এবং রোমানের মধ্যে ব্যাকল্যাশে যে ম্যাচ হবে, এই ম্যাচের শেষের দিকে আমরা জিলা ফাটুর ফাইনালি অফিসিয়ালি ডেবিউ দেখতে পেলেও পেতে পারি। এরপরে প্রশ্নটা এসেছে ব্লুম এই টাইপের কিছু একটা হবে। তো সে লিখেছে হু উইল বি নেক্সট রক, হু উইল বি নেক্সট আন্ডারটেকার, প্লিজ রিপ্লাই। তো ভাই বাংলাতে লিখলেই হতো, ইংলিশে লিখেছো, একে তো বানান ভুল, তার উপরে সেন্টেন্স ঠিকঠাক হয়নি। যাই হোক, তুমি কি লিখতে চেয়েছো এটা আমি বুঝতে পেরেছি। তো সে মূলত এটা জানতে চেয়েছে যে পরবর্তী রককে, পরবর্তী আন্ডারটেকারকে। তো ভাই দেখেন, কোনো লেজেন্ডারি কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয়নি, আর আগামীতেও হবে বলে আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, একটা শূন্যতা কিন্তু অন্য সুপারস্টাররা পূরণ করে। এদিক দিয়ে দেখতে গেলে আন্ডারটেকারে কিন্তু কোনো শূন্যতা বা কোনো রিপ্লেসমেন্ট নেই। একজন ছিল ব্রে ওয়াট, সেও কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। আর রকের কথা বললে, রকের মতো কেউ হতে পারেনি আর হতে পারবেও না। সে সব জায়গাতেই যে পরিমাণ জনপ্রিয়, এরকম কিন্তু আর অন্য কেউ নেই। তবে তার একটা স্কিল, মাইক স্কিল, এটা কিন্তু এখন বেশ কিছু সুপারস্টারদের মধ্যে দেখা যায় বা লক্ষ্য করা যায়। যেরকম এলএ নাইটের কথা বলা যায়, রিকি সেন্সের কথা বলা যায়। তো মাইক স্কিলে এরা রকের মতো হতে পারলেও সম্পূর্ণ রক বা সম্পূর্ণ আন্ডারটেকার কিন্তু অন্য কেউ হতে পারবে বলে বা পেরেছে বলে আমার কাছে মনে হয় না। এরপরে প্রশ্ন করেছেন এমডি রাফাত ভাই, তো সে জানতে চেয়েছে ব্রন বেকার অ্যান্ড ওবা, এদের ফিউচার কি, এরা কি চ্যাম্পিয়ন হবে, এদের মধ্যে কি ম্যাচ দেখতে পাবো। তো ব্রন বেকার এবং ওবাফেমি এরা দুজন চ্যাম্পিয়নও হবে এবং এদের মধ্যে আমরা ম্যাচও দেখতে পাবো। ওটিসি 2 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, এই বিষয়টা নিয়ে কিছু বলেন। ডাব্লিউডাব্লিউ ভালো পর্যায়ে যাবে।
তো ভালো পর্যায়ে যাবে কি, ভালো পর্যায়ে অলরেডি চলে গেছে। আর এটা নিয়ে আমি কি বলবো, আপনারা তো অলরেডি দেখতেছেন ব্লাড লাইনের গল্প ঠিক করে শুরুই হতে পারলো না। স্ম্যাকডাউনে ব্লাড লাইনের গল্প কিন্তু অলরেডি জমে উঠেছে। বোরিং স্ম্যাকডাউন কিন্তু ভালো হতে শুরু করেছে শুধুমাত্র ব্লাড লাইনের গল্প শুরু হতেই। বাকিটা আপনারা নিজেরাই দেখতেছেন, আপনারা নিজেরাই বিবেচনা করে দেখেন যে কোম্পানি ভালো পর্যায়ে গেছে যাবে, এটা আপনারাই দেখে নেন। এরপরে প্রশ্নটা এসেছে যুবরাজ ইয়াস ভাইয়ের কাছ থেকে। তো সে জানতে চেয়েছে হিকুলিয়া কখন এমএফটি থেকে লিফট নিবে। তো ভাই দেখেন, হিকুলিয়া কিন্তু এমএফটি থেকে বের হবে না। এখন পসিবলি এমএফটি থেকে সোলোসিকাওয়াকে বের করা হবে, টামাটোঙ্গা এমএফটি লিড করবে পরবর্তী সময়ে, তখন গিয়ে হিকুলিও বের হতে পারে। তবে আপাতত হিকুলিও কিন্তু এমএফটিতেই থাকবে বলে আমার কাছে মনে হয়। এরপরে প্রশ্ন করেছেন ফাহিম আহমেদ ভাই। তো সে জানতে চেয়েছে মুস্তাফা আলী রিটার্ন, উইল হি এভার কাম ব্যাক টু ডাব্লিউডাব্লিউই এগেন। তো দেখেন, মুস্তাফা আলী কিন্তু ভালো বডি ফিজিক বানিয়েছে, আই থিঙ্ক টিএনএতে সে নতুন চ্যাম্পিয়ন হয়েছে, তো সে কিন্তু ভালো কাজ করতেছে। আর যদি তার রিটার্নের ব্যাপারে কথা বলি, তাহলে হ্যাঁ, ফিউচারে গিয়ে মুস্তাফা আলী ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করলেও করতে পারে, আমি না বলবো না, তবে চান্স আছে তার রিটার্ন করার। এরপরে প্রশ্ন করেছেন প্রিন্স রাফ ভাই। তো সে জানতে চেয়েছে ফিউচার সেট ভার্সেস ব্রন ভার্সেস লিড মধ্যে ম্যাচ হবে। তো এই তিনজনের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হবে না, তবে আলাদা আলাদা করে এই তিনজনের সঙ্গেই তিনজনের ম্যাচ হবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। রিড রিটার্ন আপডেট, তো তার রিটার্নের ব্যাপারে আপাতত কোনো আপডেট নেই, তবে আশা করা যায় যে সামারস্ল্যামের আগেই আমরা ব্রনসন রিডের রিটার্ন দেখতে পেয়ে যাব। এরপরে সে আরও জানতে চেয়েছে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ওটিসি ম্যাচটি হবে কোন সময়। তো ডেমিয়ান প্রিস্ট এবং রোমান রেঞ্জের মধ্যে কখনো ম্যাচ হবে বলে আমার কাছে মনে হয় না। যদি হয়ও তাহলেও সেটা 2027 সালের পরে ট্রিক উইলিয়ামসের মতো একটা পজিশনে গিয়ে হতে পারে। এরপরে সে আরও জানতে চেয়েছে আনোয়াই ফ্যামিলি কি ভাই, একটু বলবেন। আনোয়াই ফ্যামিলি এটা একটা পরিবারের নাম, যেই ফ্যামিলিতে অনেক বড় বড় সুপারস্টাররা বিলং করে, রক, রোমান রেইন্স, তাছাড়া জিউসো, জিমি উসো, এরা কিন্তু আনোয়াই ফ্যামিলি থেকে এসেছে। বাকিটা আপনারা একটু রিসার্চ করে দেখতে হবে। এই ভিডিওতে আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলে ভিডিও লম্বা করতে পারবো না। এরপরে কমেন্টটা করেছে HR হাবিবুল্লাহ ভাই। তো ভাই এই কমেন্টটা লিখেছে যে ভাই এখনও সিঙ্গেল, আমার তো অনেক মেয়ে সাবস্ক্রাইবার আছে, তো আমি যেন ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিই। এখন কথা হলো, আমার ভিডিওতে বা আমার চ্যানেলে কতজন মেয়ে সাবস্ক্রাইবার আছে এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি 2-4টা মেয়েদের আইডি থেকে কমেন্ট পাই, তবে তারা অ্যাকচুয়ালি মেয়ে কি না আমি তো এটাও জানি না। আর সব থেকে বড় কথা হলো, আমি এখনো পর্যন্ত নিজেরই ব্যবস্থা করতে পারলাম না, আমি নিজেই এখনো পর্যন্ত সিঙ্গেল, সেখানে আমি তোমার জন্য আর কি গার্লফ্রেন্ড ম্যানেজ করব। যাই হোক, সবাই যেহেতু ভিডিওটা দেখলো, এই বিষয়টা জানলো, কেউ যদি তোমার প্রতি ইন্টারেস্ট শো করে তাহলে তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে তুমি তার কমেন্টে রিপ্লাই দিয়ে কথা আগায় নিও। আর সবার কাছে বলতেছি, সবাই মিলে যদি আমার জন্য একটু ব্যবস্থা করতে পারো তাহলে অনেক ভালো হয়। কতদিন আর সিঙ্গেল থাকা যায়, বুঝতে হবে না। এরপরে প্রশ্ন করেছেন মিস রিমা। তো সে লিখেছে পাঙ্ক কবে কডির উপর হিল টার্ন করবে না। তাদের মধ্যে এখন যেভাবে গল্প চলতেছে এভাবেই চলবে, এভাবেই ফিউচারে গিয়ে আমরা এই দুজনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপরে সিএম পাঙ্কের থিম সঙ্গের ব্যাপারে অলরেডি কথা বলেছি, তাই এটা নিয়ে আর কথা বলবো না। ডানহাউজেন যে অন্যান্য রেসলারদেরকে গার্ডস করে, এটা সত্য কিনা? তো এটা হলো স্ক্রিপ্টেড, আগে থেকে লেখা থাকে কি করতে হবে সুপারস্টারদেরকে। আর আন্ডারটেকারের থেকে সে বেশি শক্তিশালী কিনা? তো আন্ডারটেকারের মতো না কেউ ছিল আর না কেউ হতে পারবে। সো ডানহাউজেন অন্য একটা বিষয় আর আন্ডারটেকার অন্য একটা বিষয়। আন্ডারটেকারের মতো কেউ ছিল না আর কেউ কখনো হতে পারবেও না। এরপরে সে আরও জানতে চেয়েছে যে ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচ এখন আর কেন ডাব্লিউডাব্লিউতে হয় না। তো এই ম্যাচটা হয়েছিল আই থিঙ্ক 2020 সালে টিএলসিতে র্যান্ডি অর্টনের এগেনস্টে ব্রে ওয়াইট এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হয়েছিল। তো এই ম্যাচটা হয় না কারণ এই ম্যাচের মধ্যে রিস্ক অনেক বেশি, আগুনের ব্যবহার করা হয়, সুপারস্টারদের ইনজুরিতে পড়ার অনেক বেশি চান্স থাকে, যার জন্য এই ম্যাচটা আর হয় না। আর সব থেকে বড় কথা হলো এই যে ম্যাচ, এই ম্যাচের যে গিমিক, এই যে গিমিকটা যেই ক্যারেক্টারের সঙ্গে যায় ব্রে ওয়াইটের, সে ব্রে ওয়াইটই তো আর নাই, তাইলে এ ম্যাচ আর কীভাবে হবে? সো এর জন্য মূলত এ ম্যাচ আমরা এখন আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাই না।
আশা করছি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন শান্ত ভাই, তো সে জানতে চেয়েছে ভাই বেকি লিঞ্চ কবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে? পসিবলি এবছর হবে না, 2027 সালে বেকি লিঞ্চ উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে এবং এটাই হবে তার ক্যারিয়ারের শেষবারের মতো উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। এরপর সে রেসলিং থেকে রিটায়ার করে নিবে। আর বর্তমান সময়ে বেকি লিঞ্চ যে কোম্পানিতে আছে এটাই কিন্তু তার শেষ রান চলতেছে কোম্পানিতে। যাই হোক, এরপরে প্রশ্নটা এসেছে মোহাম্মদ রিফাত ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে সেথ রলিন্স অ্যান্ড স্ট্রিট প্রফিটস একসাথে হবে এবং ভিশনকে শেষ করবে? আমার কাছে মনে হয় না। স্ট্রিট প্রফিটস রিটার্ন করেছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, সেথ রলিন্সের সঙ্গে যুক্ত হওয়া বা সেথ রলিন্সকে সাহায্য করার জন্য নয়, এমনটাই কোম্পানি গত মানডে নাইট রতে আমাদেরকে দেখিয়েছে। তো একসঙ্গে হওয়ার কিন্তু পসিবিলিটি আমার কাছে অনেক বেশি কম মনে হচ্ছে। আর এরপরে সে আরও লিখেছে প্রিন্স ফিন বালার এবছর ইউএস চ্যাম্পিয়ন বা আইসি চ্যাম্পিয়ন হবে। তো ইউএস চ্যাম্পিয়ন হওয়ার কথা বলতে পারবো না, তবে 2026 সালে ফিন বালার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে, এটার কিন্তু সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয়। এরপর আজকের ভিডিও সর্বশেষ প্রশ্নটা এসেছে ফিয়াদ ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে ড্রু ফিউচার প্ল্যান কি? তো আপাতত সে কিন্তু কোম্পানি থেকে টাইম অফ নিয়েছে, পসিবলি সে একটা মুভি শুটিংয়ের জন্য গেছে। তো এরপর তাকে রিটার্ন করতে হবে, তার সামনে কাকে দাঁড় করানো হয় এগুলা দেখতে হবে, তারপর তার ফিউচার প্ল্যান সম্পর্কে বলা যাবে। আপাতত ড্রু ম্যাকইন্টায়ারের ফিউচার প্ল্যান সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। ড্রু ভার্সেস ওবা ফিউচার ম্যাচ হবে? অবশ্যই হবে। আমার কাছে এমনটা মনে হয় যে ড্রু ম্যাকইন্টায়ার এবং ওবার মধ্যে যে ম্যাচ হবে এটা কিন্তু ধামাকে একটা ম্যাচ হবে। তো ফিউচারে এদের মধ্যে ম্যাচ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এরপরে সে আরও জানতে চেয়েছে যে ফিউচারে জন সিনা একজন ম্যানেজার হিসেবে কাজ করবে কিনা। তো আমার কাছে মনে হয় না যে জন সিনা জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করবে, কারণ জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে হলেও তাকে কিন্তু রেগুলার শোগুলোতে আসতে হবে, যেটা জন সিনা করবে না, তাই তার ম্যানেজার হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি কম। এরপরে সে আরও লিখেছে এজে স্টাইলস কি ব্যাক স্টেজে কাজ করবে ডাব্লিউডাব্লিউইতে? তো এমনটা তো আপডেট পেয়েছিলাম, হয়তো বা সে এখনও কাজ করতেছে, তবে কনফার্ম কোনো আপডেট এখনো পর্যন্ত পাইনি। কনফার্ম আপডেট পেলে অবশ্যই জানিয়ে দিব। আর তার ব্যাক স্টেজে কাজ করা কিন্তু সম্ভাবনা আছে, চান্স আছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।